আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরা মৌলিক ব্যবস্থাপনার প্রথম অধ্যায় পড়তেছিলাম, আপনারা জানেন। এখানে গত দুইটা তিনটা মৌলিক ব্যবস্থাপনার যে ক্লাস হয়েছে তার ধারাবাহিকতায় দশম ব্যাচের সাজেশনে যে কয়টা প্রশ্ন আছে সেই কয়টা প্রশ্ন পড়ার পরে আমরা নতুন বইয়ের আলোকে কিছু প্রশ্ন পড়ব। এইভাবে আমাদের প্রথম অধ্যায়টা শেষ হবে। আমরা গত 2-3 দিনে বেশ কিছু প্রশ্ন পড়ছি। আজকে পড়বো ব্যবস্থাপনার গুরুত্ব। এটা দশম ব্যাচের জন্য খুব ইম্পর্টেন্ট। দশম ব্যাচে কোনোভাবে না আসলে 11তম ব্যাচে কিন্তু আসতে পারে। এই যে ব্যবস্থাপনার গুরুত্ব বা ভূমিকা, দেখেন ভূমিকা আসলে যা লিখবেন, গুরুত্ব আসলেও ঠিক তাই লিখবেন। ব্যবস্থাপনার গুরুত্ব, আমরা ভূমিকাটা পড়ি। 8টা পয়েন্টস, 8 মার্কের জন্য সর্বোচ্চ। ভূমিকাটা কি দেখেন, ব্যবস্থাপনা একটি নিরবিচ্ছিন্ন কার্যক্রমের সমষ্টিগত প্রক্রিয়া। নিরবিচ্ছিন্ন মানে চলতেই থাকে। ব্যবস্থাপনা একটি নিরবিচ্ছিন্ন কার্যক্রমের সমষ্টিগত প্রক্রিয়া, মানে অনেকগুলো কার্যক্রমের সমষ্টিগত প্রক্রিয়াটাকেই ব্যবস্থাপনা বলা হয়। ব্যবস্থাপনা প্রক্রিয়ার কার্যসমূহ হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ। এই 4টা জিনিস বলি। এই 4টার পাশাপাশি আরো কিছু জিনিস আছে, এখানে আপনি সেই জিনিসগুলো লিখতে পারবেন। ব্যবস্থাপনা প্রক্রিয়ার কার্যসমূহ হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ। পাশাপাশি কর্মী সংস্থান, প্রেষণা, সমন্বয় সাধন, এই শব্দগুলো লিখবেন। ব্যবস্থাপনা এমন সব মৌলিক কার্য নির্দেশিকাকে বোঝায় যা ব্যবস্থাপনার জন্য পথ নির্দেশ হিসেবে কাজ করে এবং যে কোনো সংগঠনে প্রয়োগ করা যায়। ব্যবস্থাপনা এমন সব মৌলিক কার্য নির্দেশিকাকে বোঝায় যা ব্যবস্থাপনার জন্য পথ নির্দেশ হিসেবে কাজ করে এবং যে কোনো সংগঠনের ক্ষেত্রে কি হয়, প্রয়োগ করা যায়। এই হলো ভূমিকা। এবার আমরা এই 8টা পয়েন্টস পড়বো। দেখেন, প্রথম হলো লক্ষ্য অর্জন সহজতর করা। ব্যবস্থাপনার গুরুত্ব বা ভূমিকা। কেন গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা, কেন গুরুত্বপূর্ণ বলেন তো? লক্ষ্য অর্জন সহজতর করা। এখন কথা হচ্ছে লক্ষ্যটা কি? প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্য অর্জনের জন্যই কিন্তু এই ব্যবস্থাপনা, লক্ষ্য অর্জনের জন্যই কিন্তু ব্যবস্থাপক, ঠিক না? লক্ষ্য অর্জন সহজ করাটাই হলো ব্যবস্থাপনার প্রথম গুরুত্ব। ব্যবস্থাপনার সুনির্দিষ্ট পরিকল্পনা এবং কৌশলের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে। সিম্পল একটা বাক্য। এই একটা বাক্য আপনি বুঝতে পারলে আপনি নিজের থেকে আরো একটা বাক্য লিখতে পারবেন, অথবা এই বাক্যটা আপনি যখন খাতায় লিখবেন তখন সেটা 2-3 লাইন হয়ে যাবে। আপনি যখন হাতে লিখবেন এই বড় টাইপ করা বাক্যটা, বুঝতে পারছেন? আচ্ছা, 2 নম্বরে কি আছে? সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। এটি মানব, আর্থিক ও প্রযুক্তিগত সম্পদগুলোর কার্যকর ব্যবহার নিশ্চিত করে ও অপচয় কমায়। মানব, আর্থিক ও প্রযুক্তিগত সম্পদ তো অনেক প্রকার, একটা হলো মানব, আর্থিক, প্রযুক্তিগত সম্পদগুলোর কি করে, কার্যকর ব্যবহার নিশ্চিত করে 1 নাম্বার। 2 নাম্বার হলো অপচয় কমায়। তাহলে ব্যবস্থাপনার প্রথম গুরুত্বপূর্ণ দিক হলো লক্ষ্য অর্জন সহজতর করে, 2 নম্বর হলো সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে। 3 নম্বরে আছে উৎপাদনশীলতা বৃদ্ধি করা। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো উৎপাদনশীলতা। সেটা পণ্য হতে পারে, সেবা হতে পারে, হ্যাঁ, অথবা মুনাফা লাভের উদ্দেশ্য ব্যতিরেকে উৎপাদন হতে পারে, হয় না? বেসরকারি প্রতিষ্ঠানে যেমন দক্ষ ব্যবস্থাপনা কর্মীদের অনুপ্রাণিত করে এবং কাজের প্রবাহ নিরবিচ্ছিন্ন রাখে। 2টা জিনিস দেখেন, বাক্য একটা কিন্তু জিনিস কিন্তু 3-4টা করে এক একটা বাক্যে। আপনি এই বড় বাক্যটাকে ভেঙে লিখলে আপনার খাতা ভরে যাবে। দক্ষ ব্যবস্থাপনা কর্মীদের অনুপ্রাণিত করে, কাজের প্রবাহ নিরবিচ্ছিন্ন রাখে, যা কি করে, উৎপাদনশীলতা বাড়ায়। বুঝতে পারছেন? 1, 2, 3। 4 নম্বর আছে কি, শৃঙ্খলা ও সমন্বয় বজায় রাখা। প্রত্যেকটা প্রতিষ্ঠানের শৃঙ্খলা এবং সমন্বয়, শৃঙ্খলাটা বুঝতে পারলাম, সমন্বয়টা কি? প্রত্যেকটা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ থাকে, বিভিন্ন ব্যক্তি থাকে, বিভিন্ন ধরনের কাজ থাকে, এগুলোর মধ্যে সমন্বয়, এগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক, ঠিক আছে?
তার মানে শৃঙ্খলা এবং সমন্বয় এই দুইটা বজায় রাখার জন্যই ব্যবস্থাপনা, তা না হলে কর্মীরা আসতো, যেত, কাজ করতো, চলে যেত, ঠিক না? তাহলে শৃঙ্খলা এবং সমন্বয় বজায় রাখা, এখানে আমরা কি লিখবো? ব্যবস্থাপনা বিভিন্ন বিভাগ এবং স্তরের মধ্যে সমন্বয় সাধন করে এবং শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। ব্যবস্থাপনা বিভিন্ন বিভাগ ও স্তরের মধ্যে সমন্বয় সাধন করে এবং শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। 1 থেকে 4 আমরা বুঝতে পারলাম। লক্ষ্য অর্জন সহজ করে, সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে। একটা হলো লক্ষ্য, মনে রাখেন, লক্ষ্য, সম্পদের ব্যবহার, উৎপাদনশীলতা, শৃঙ্খলা ও সমন্বয়, 4টা জিনিস। 1, লক্ষ্য অর্জন সহজ করে, সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে, উৎপাদনশীলতা বৃদ্ধি করে, শৃঙ্খলা ও সমন্বয় বজায় রাখে। 4টা মনে থাকবে। আমরা 5 নম্বরে যাচ্ছি। দেখেন, প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করা। ব্যবস্থাপনার দরকারি হতো না যদি একই পণ্য উৎপাদনের জন্য দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠান না থাকতো। বুঝতে পারছেন? তার মানে কোম্পানিগুলোর মধ্যে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে, সেটা সেবামূলক হোক অথবা লাভের আশায় উৎপাদনমূলক হোক, সব ক্ষেত্রে প্রতিযোগিতা আছে। একটি কার্যকর ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে বাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে সাহায্য করে। বুঝতে পারছেন? কার্যকর ব্যবস্থাপনা কি করে? প্রতিষ্ঠানকে বাজারে প্রতিযোগিতামূলক অবস্থায় নিয়ে যেতে সাহায্য করে। তাহলে প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করা, এটা আমরা বুঝতে পারলাম। 6 নম্বর আছে উদ্ভাবন ও পরিবর্তন পরিচালনা করা। উদ্ভাবন এবং পরিবর্তন মানে কি বুঝতে হবে আগে। উদ্ভাবন মানে কোম্পানিগুলো, প্রতিষ্ঠানগুলো নিত্য নতুন উদ্ভাবন করে। পণ্যের উদ্ভাবন হোক অথবা অন্য যে কোনো উদ্ভাবন তারা করতে থাকে। উদ্ভাবন ছাড়া প্রতিষ্ঠান এগোতে পারে না। আরেকটা হলো পরিবর্তন। পরিবর্তন বাইরের হতে পারে, প্রযুক্তিগত হতে পারে, অভ্যন্তরীণ হতে পারে, অর্থাৎ প্রাকৃতিক পরিবর্তন হতে পারে, অর্থাৎ যে কোনো ধরনের পরিবর্তন, বাজার ব্যবস্থার পরিবর্তন, ভোক্তার পরিবর্তন, যে কোনো ধরনের পরিবর্তনকে স্বাগত জানায় এবং পরিবর্তনের সাথে নিজেদের অ্যাডাপ্টেশন ঘটায় কারা? ব্যবস্থাপনা। ঠিক আছে, অভিযোজন ঘটায়। তার মানে উদ্ভাবন এবং পরিবর্তনটাকে পরিচালনা করা। এটি নতুন প্রযুক্তি হতে পারে, পদ্ধতি হতে পারে ও কৌশল গ্রহণ করে প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করে। তাহলে উদ্ভাবন এবং পরিবর্তন পরিচালনা করার পয়েন্ট আমরা কি লিখবো? নতুন প্রযুক্তি, পদ্ধতি এবং কৌশল গ্রহণ করে প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করে। এরপরে ঝুঁকি ও সংকট মোকাবেলা করা। দেখেন, ব্যবস্থাপনা ঝুঁকি মূল্যায়ন করে এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সংকট মোকাবেলা করে প্রতিষ্ঠানকে স্থিতিশীল রাখে। আবার পড়ি, ব্যবস্থাপনা ঝুঁকি মোকাবেলা করে এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সংকট মোকাবেলা করে প্রতিষ্ঠানকে স্থিতিশীল রাখে। দেখেন, এখানে যে 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্টই কিন্তু আপনার মনে রাখার মতো যদি আপনি বারবার পড়েন। ঝুঁকি এবং সংকট, যে কোনো প্রতিষ্ঠানের জন্য ঝুঁকি আছে, যে কোনো প্রতিষ্ঠানে কি আছে? সংকট আছে, আছে না? তাহলে এই ঝুঁকি এবং সংকট মোকাবেলা করার জন্য ব্যবস্থাপনা দরকার। তাহলে ব্যবস্থাপনার ভূমিকা ভূমিকা মানে হলো ব্যবস্থাপনা কি করে, আর গুরুত্ব মানে ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাটা। একই জিনিস, কিন্তু দুটা ঘুরে ফিরে একই জিনিস আসবে, একই পয়েন্ট হবে, ঠিক না? তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কি বলছে? ঝুঁকি এবং সংকট মোকাবেলা করা। ব্যবস্থাপনা ঝুঁকি মূল্যায়ন করে এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সংকট মোকাবেলা করে প্রতিষ্ঠানকে কি রাখে? স্থিতিশীল রাখেন। 8 নম্বরে আছে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। দক্ষ ব্যবস্থাপনা শুধুমাত্র প্রতিষ্ঠান নয়, বরং সামগ্রিক অর্থনীতি এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন কথা হলো, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নটা যে কোনো সামাজিক প্রতিষ্ঠান হতে পারে, সরকারি প্রতিষ্ঠান হতে পারে, উৎপাদনমূলক প্রতিষ্ঠান হতে পারে, বেসরকারি প্রতিষ্ঠান হতে পারে, তারা সবাই কিন্তু সামাজিক উন্নয়ন নিশ্চিত করার জন্য অল্প হোক বেশি হোক কাজ করে। এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের, যে প্রতিষ্ঠান পণ্য বিক্রি করে না, বিনামূল্যে দেয়, অথবা সরকারি যে প্রতিষ্ঠানগুলো, তারাও কিন্তু অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে। কিভাবে? যদি বিনামূল্যে খাদ্য বিতরণ করে সরকারের কোনো প্রতিষ্ঠান এরকম থেকে থাকে, তাহলে সেই প্রতিষ্ঠান লাভ করে না, কিন্তু তারা ওই খাদ্য বিতরণ করার মাধ্যমে পরোক্ষভাবে অর্থনৈতিক উন্নয়ন কিন্তু নিশ্চিত করতেছে সমাজের। ঠিক আছে, তার মানে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা, এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের লক্ষ্য, এবং সেই লক্ষ্য পূরণের জন্য ব্যবস্থাপনা কাজ করে। এখানে আমরা কি লিখবো? দক্ষ ব্যবস্থাপনা শুধুমাত্র প্রতিষ্ঠান নয়, বরং শুধু প্রতিষ্ঠান নয়, বরং সামগ্রিক অর্থনীতি এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপসংহারটা পড়ি। দেখেন, আশা করি আপনারা প্রথম 4টা, পরের 4টে 8টা পয়েন্ট সুন্দর করে লিখবেন।
উপসংহার হলো ব্যবস্থাপনা একটি প্রতিষ্ঠানের সাফল্যের মূল চাবিকাঠি। ব্যবস্থাপনা একটি প্রতিষ্ঠানের সাফল্যের মূল চাবিকাঠি। এটি পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণের মাধ্যমে, এই সেই চারটা জিনিস, পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণের মাধ্যমে কি করে? লক্ষ্য অর্জনকে সহজ করে তোলে। এই চারটা শব্দ মনে রাখবেন। দক্ষ ব্যবস্থাপনা শুধু প্রতিষ্ঠান নয়, বরং সামগ্রিক অর্থনীতি এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখে। হ্যাঁ, এখানে দক্ষ ব্যবস্থাপনা শুধু প্রতিষ্ঠান নয়, সামগ্রিক অর্থনীতি এবং সমাজের উন্নয়নে কি করে? ভূমিকা রাখে। তো এইভাবে প্রশ্নটা কিন্তু খুব ইজি, এইভাবে আপনারা লিখবেন। ঠিক আছে, এরপরে দেখেন আমি আর একটা প্রশ্ন আপনাদের পড়াবো ইনশাআল্লাহ। একটা হলো হেনরি ফেওলের 14টি ব্যবস্থাপনা নীতি আলোচনা করুন। এই প্রশ্নটা আমরা পড়ে আমরা শেষ করব। দেখেন আমি আপনাদেরকে ভিতরে কি আছে আপনারা পারবেন, আমি জাস্ট একটা জিনিস বলবো, সেটা হলো এই ভূমিকাটা আপনাদেরকে আমি মুখস্থ করাই দিব, আপনাদের বই খুলতে হবে না। এই প্রশ্নটা কিন্তু অষ্টম ব্যাচে আসছিল, নবম ব্যাচে আসে নাই বোধ মনে হচ্ছে, দশম ব্যাচে আসতে পারে। দশম ব্যাচে না আসলে 11তম ব্যাচ কিন্তু এটা অবশ্যই লিখবেন, পরীক্ষা আসবে ইনশাল্লাহ। তাহলে এই প্রশ্নটা 14টা পয়েন্টস কিভাবে মনে রাখবেন? আর এই 14টা পয়েন্টস এলোমেলো করা যাবে না। কেন এলোমেলো করা যাবে না? এলোমেলো করলে সমস্যা নাই, করা যাবে, কারণ এটা কিন্তু নীতি। নীতি এলোমেলো হতে পারে, এলোমেলো হবে না হচ্ছে প্রক্রিয়া, ধাপ, এগুলো এলোমেলো হবে না, নীতি হবে। কিন্তু এলোমেলো কেন করবেন না? আপনার মনে রাখার স্বার্থে। আপনি এলোমেলো করলে ভুলে যাবেন, 14টার মধ্যে 12টা হবে, 2টা মনে আসবে না। এবং কিভাবে মুখস্থ করবেন? এখানে আমি যদি আপনাদেরকে বলি কা ক নি, কাকনি, ঠিক আছে, এরপরে একক একক আছে না, 2টা একক আপনি মনে রাখবেন, একক দিয়ে মনে থাকবে না, আপনি লেখেন আদি, আদি, কাকনি, আদি, কটা হয়ে গেল? 5টা। লেখেন এখানে কাকনি, আদি। কাকনি আর আদি এই শব্দ দুটো মনে থাকবে না? কাকনি, আদি। কাজের বিভাজন কা ক নি, কর্তৃত্ব, দায়িত্ব, নিয়মানুবর্তিতা কা ক নি, আদি, আদেশ, দিক নির্দেশনা। তবে এই দুইটার ক্ষেত্রে মনে রাখবেন একক আদি, একক আদি আপনারা খাতায় লিখতে পারেন। কাকনি একটা শব্দ, একক আদি, কাকনি, একক আদি, একক আদি তখনই মনে পড়বে যদি এটার আগে একক হবে, এটার আগে একক হবে, আদেশ, দিক নির্দেশনা। অথবা শুধু আদেশ, একক আদেশ, একক দিক নির্দেশনা মানে হলো একজন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সব চলবে, এখানে দুইজন সমমর্যাদার অফিসার থাকবে না। ঠিক আছে, দুজন সমমর্যাদার অফিসার থাকবে, কিন্তু নির্দেশ দানের ক্ষেত্রে কথাটা একটু বুঝতে হবে, নির্দেশ দানের ক্ষেত্রে একই সাথে আপনাকে আপনাকে নির্দেশনা দুইজন ব্যক্তি দিবে না একই সাথে, ঠিক আছে, একজন দিবে, তার মানে একক দিক নির্দেশনা, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে 6 নম্বরে কি আছে? ব্যক্তিগত স্বার্থের চেয়ে প্রতিষ্ঠানের স্বার্থ। এখানে আপনি লিখতে পারেন ব্যাপা, ব্যাপা, ব্যাপা মানে এখানে আপনার কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু মুখস্থ করার স্বার্থে আমার ছন্দ, আমার এই মিলকরণ যদি আপনার ভালো না লাগে আপনি নিজের মতো করে বানাবেন। ব্যাপা, তাহলে কি দাঁড়ালো? কাকনি, একক আদি, ব্যাপা। এগুলো আপনি এই বাক্যটা, যে বাক্যটা আপনি বানাচ্ছেন বা আমি বানাচ্ছি, এটা কিন্তু খুব সহজে মনে রাখা যাবে। ব্যাপা মানে ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত শুধু মনে রাখলে পরেরটুকু আপনি মুখস্থ করবেন। ব্যক্তিগত স্বার্থের চেয়ে প্রতিষ্ঠানের স্বার্থ, বা শুধু স্বার্থ মনে রাখেন। ব্যাপারটা যদি হাস্যকর মনে হয়, খারাপ লাগে আপনার কাছে, তাহলে আপনি স্বার্থ লেখেন। সাপা, সাপা, স্বার্থ, তখন মনে আসে যাবে ব্যক্তিগত স্বার্থের যে প্রতিষ্ঠানের স্বার্থ, পারিশ্রমিক। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এরপরে লেখেন কেচে, কেন্দ্রীয়করণ, চেতে চেই, কেচে, 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 ঠিক আছে, কেচে শ্রী, কেচে শ্রী, কেচে শ্রী, একটা শব্দ বানান, কেচে শ্রী। কেন্দ্রীয়করণ, চেইন, স্কেলার চেইন, শৃঙ্খলা, সেন্ট্রালাইজেশন, স্কেলার চেইন, অর্ডার, অথবা ইংরেজি শব্দের প্রথম অক্ষর দিয়ে বানাতে পারেন। যেহেতু বাংলায় পড়বো আমরা, বাংলায় লিখবো, বাংলা দিয়ে বানালে ভালো হবে। ঠিক আছে, এরপরে ন্যায় কর্মী, এখানে আপনি লিখতে পারেন, আপনি যদি আরো মানে প্রথম বর্ণ দিয়ে যদি লিখতে না চান তাহলে ন্যায় কর্মী লিখতে পারেন। হ্যাঁ, অথবা ন্যাক উদ, ন্যাক উদ, ন্যাক উদ, হাস্যকর মনে হচ্ছে, তারপরও এইভাবে করলে আপনার এই 14টা পয়েন্ট মনে থাকবে। ন্যাক উদ। এখন পুরো বাক্যটা যা বললাম খাতায় লেখেন, লেখে পুরো বাক্যটা আপনাকে একবার লেখেন।
এরপরে ওই বাক্যটা ধরে ধরে আপনি পয়েন্ট গুলো খাতায় লেখেন, দেখবেন 14টাই হবে। ঠিক আছে, এটা না করলে আপনাকে নকল করতে হবে 14টা পয়েন্ট, অথবা আপনি লিখতে পারবেন না। ঠিক আছে, এই জন্য আপনি এইভাবে উদ্ভট ছন্দ কবিতা বানান। আচ্ছা, এবার আমি ভূমিকাটা আপনাদেরকে মুখস্থ করাবো। আপনারা থাকবেন, আমি আসতেছি ঠিক এক এক মিনিট পরে। আচ্ছা, আপনারা লাস্টে আমি যে একটা কথা বলছিলাম যে আমি ঠিক 30 মিনিট পরে আসতেছি, বোধহয় আপনারা কথাটা শুনতে পারেন নাই, আমি দুঃখিত। দেখেন, আমি চলে আসছি, একটা ফোন আসছিল আমার, আমি চলে 30 সেকেন্ড পরে আসবো বলছিলাম, আমি চলে আসছি। আপনারা একটু খেয়াল করেন, এই যে হেনরি ফেওলের 14টি ব্যবস্থাপনা নীতি, প্রশ্নটা না পড়ে, প্রশ্নের ভূমিকা না পড়ে আমি সরাসরি পয়েন্টে চলে গেছিলাম। আমি এবার ভূমিকাটা পড়াবো আপনাদের। হেনরি ফেওল একজন পণ্ডিত, ফরাসি প্রকৌশলী এবং ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, একজন ফরাসি প্রকৌশলী ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হেনরি ফেওল। উনি ব্যবস্থাপনা নীতি ওনার বইতে উল্লেখ করেছেন। নীতি হলো কয়টা? 14টা। হেনরি ফেওল হেনরি ফেওল ছিলেন একজন ফরাসি প্রকৌশলী ও ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। এই বাক্যটা অবশ্যই লিখবেন। তিনি আধুনিক ব্যবস্থাপনার জনক হিসেবে পরিচিত। 1916 সালে তিনি জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, মুখস্থ করেন, মনে থাকবে না, কিন্তু 16 সাল মনে থাকবে না, বইটার নাম আপনার মনে থাকবে না। এখন মনে হচ্ছে যে এটা কোনো ব্যাপারই না, আপনি এখনই চোখ বন্ধ করে 10 বার বলতে পারবেন, একবার আমি বলে দিছি না, কিন্তু পরীক্ষার হলে গিয়ে এইটাই আপনার মনে থাকবে না। কেন? কারণ আপনি অনেক প্রশ্ন করে ফেলে যাচ্ছেন, তখন প্রথম দিকের প্রশ্ন ভুলে যাবেন। হ্যাঁ, ভুলে যাবেন, স্বাভাবিক। 1916 সালে তিনি তার জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট বইতে 14টি ব্যবস্থাপনা নীতির কথা উল্লেখ করেন, যা আদৌ ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ভূমিকা যা আছে, খুব সুন্দর একটা ভূমিকা, সব দিবেন। এখন এই 14টিটা কি দেখেন, আমি ভিতরে পড়াবো না, আমি আপনাদেরকে একটু বলে দেই। পয়েন্টস গুলো কিন্তু মুখস্থ করাই দিলাম না ছন্দ করে। কাজের বিভাজন মানে হলো, একটা প্রতিষ্ঠান ব্যবস্থাপনার নীতি হলো প্রতিষ্ঠানের যত কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করবে, শেষ। 2 নম্বর হলো কর্তৃত্ব দায়িত্ব, ব্যবস্থাপকের অধিকার এবং দায়িত্ব একসঙ্গে থাকতে হবে। কর্তৃত্ব দায়িত্ব, ব্যবস্থাপক যে, আমরা পড়তেছি কিন্তু ব্যবস্থাপনার নীতি, মানে ব্যবস্থাপক বা ব্যবস্থাপকের যে কাজ, সেই কাজের নীতি হলো কর্তৃত্ব এবং দায়িত্ব। উনি কর্তৃত্ব মানে অধিকার প্রয়োগ করবেন, পাশাপাশি উনি দায়িত্বশীলতাও দেখাবেন, দুইটা একসাথে থাকবে। নিয়মানুবর্তিতা, প্রতিষ্ঠানের নিয়ম কানুন মেনে চলা কর্মীদের জন্য বাধ্যতামূলক। ম্যানেজমেন্টও নিয়মানুবর্তিতার মধ্যে থাকবে, কর্মীরাও থাকবে, এই নিয়মানুবর্তিতার জন্যই ব্যবস্থাপনা।
একক আদেশ মানে হবে একজন কর্মী শুধুমাত্র একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অনুসরণ করবেন, 10 জনে আদেশ দিতে পারবে 10 রকম করে। একক দিক নির্দেশনা, একই লক্ষ্যের অধীনে সব কাজ পরিচালিত হবে। আদেশ আর দিক নির্দেশনা দুটা জিনিস একটু আলাদা। দেখেন, আদেশ মানে হলো তুমি এটা করো, দিক নির্দেশনা মানে তুমি এটা করো। কিন্তু দিক নির্দেশনা মানে হলো প্রতিষ্ঠান কিভাবে চলবে, কোন কাজের পরে কোন কাজ, ঠিক আছে। আমার এক্সিকিউটিভের আদেশ ছাড়াও লিখিত নিয়ম কানুনটাই হলো দিক নির্দেশনা, যেটা মেশিনে এটার পরে এটা দিব, বা আজকে সকাল 6টায় আসবো, আবার 8 ঘন্টা পরে যাব, এইগুলো হচ্ছে লিখিত অলিখিত দিক নির্দেশনা। আর আদেশটা হলো ঊর্ধ্বতন কর্মকর্তা যে নির্দেশনা দিচ্ছেন সেটা। তাহলে একক আদেশ, একক দিক নির্দেশনা। এরপর হলো ব্যক্তিগত স্বার্থের চেয়ে প্রতিষ্ঠানের স্বার্থ। কোনো কেউ ব্যক্তিগত স্বার্থকে প্রতিষ্ঠানের স্বার্থের উপরে স্থান দিতে পারবে না। পারিশ্রমিক, কর্মীদের ন্যায্য বেতন ভাতা মজুরি প্রদান করা উচিত, দিতে হবে। কেন্দ্রীয়করণ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শীর্ষ ব্যবস্থাপনার হাতে থাকবে, তবে প্রয়োজনে বিকেন্দ্রীকরণ করা যেতে পারে। সমস্ত সিদ্ধান্ত শীর্ষ ব্যবস্থাপনার হাতে থাকবে, তবে বিকেন্দ্রীকরণ করা যেতে পারে, তবে ওই ক্ষমতা কিন্তু শীর্ষেই থাকবে, বিকেন্দ্রীকরণ হলেও কিন্তু শীর্ষে থাকবে। স্কলার চেইন, আদেশের আনুষ্ঠানিক স্কলার চেইন হলো আদেশের একটা সেটা হলো স্কেলার, অর্থাৎ আনুষ্ঠানিক ধাপ, এটা আপনার মনে করেন ঊর্ধ্বতন কর্মকর্তা অবশ্যই তার অধস্তনকে আসতে দিবেন, অধস্তন আবার এনাকে দিবেন, উনি আবার তার পরের থেকে দিবেন, পদসম্মান, ঠিক আছে। একটা চেইন থাকবে, এটা। আচ্ছা, শৃঙ্খলা প্রতিটি সম্পদ, প্রতিটি কর্মী নির্দিষ্ট সংগঠন হতে পারে। শৃঙ্খলা মানে নির্দিষ্ট স্থান, শুধু স্থান বলতে শৃঙ্খলা বোঝাচ্ছে। শৃঙ্খলা মানে স্থানে থাকা, নিজ নিজ অবস্থানে থাকা, নিজ মেনে চলা, নিজ দায়িত্ব পালন গুলোকে একসাথে স্থান বলে। স্থান মানে এখানে স্থান মানে বুঝতে পারছেন। ন্যায় বিচার, কর্মীদের প্রতি ন্যায় এবং সদয় আচরণ করা উচিত। ন্যায় বিচার, ন্যায় বিচার বলতে আমরা যা বুঝি প্রতিটা স্তরে ন্যায় বিচার থাকবে। কর্মীদের চাকরির স্থায়িত্ব, কর্মীরা চাইলেই চাকরি থেকে চলে যাবে, এটা যেতে পারে, কিন্তু তাদেরকে ইচ্ছা করে আমরা ক্ষমতা আছে বিধায় বের করে দিব সেটা না। বারবার কর্মী পরিবর্তন করা যাবে না, প্রতিষ্ঠানের স্থিতিশীলতা নষ্ট হয়ে যেতে। উদ্যম, কর্মীদের সৃজনশীলতা এবং উদ্যোগ গ্রহণের সুযোগ দেওয়া উচিত। উদ্যোগ, আমি এই কাজটা ভালো মনে করি, আমি কাজটা নিজে থেকে যেতে করতে পারি। আর হলো দলগত চেতনা, একতা এবং সহযোগিতা বজায় রেখে দলীয়ভাবে কাজ করা উচিত। একতা এবং সহযোগিতা বজায় রেখে দলীয়ভাবে কাজ করা উচিত, দলগত চেতনা, বুঝতে পারছেন। এই হলো টোটাল 14টা। হেনরি ফেওলের 14টি নীতি ব্যবস্থাপনার ভিত্তি স্থাপন করেছে। এসব নীতির যথাযথ প্রয়োগ প্রতিষ্ঠানকে সুসংগঠিত এবং কার্যকরভাবে পরিচালিত করতে সাহায্য করে। আধুনিক ব্যবস্থাপনায় প্রযুক্তি পরিবর্তনের সাথে কিছু আপডেট করা হলো। ফেওলের নীতিগুলো, লাস্টের বাক্যটা আপনি ভূমিকা হিসেবে অবশ্যই লিখবেন। আধুনিক ব্যবস্থাপনায় প্রযুক্তির পরিবর্তনের কারণে কিছু নীতির পরিবর্তন করা হলো। দেখেন, ফেওলের নীতিগুলো কি আজও অমলিন, আজও ব্যবস্থাপনার মূল ভিত্তি হিসেবে কি বিবেচিত, ঠিক আছে। তাহলে আমরা এই লাস্টের বাক্যটা ভূমিকা হিসেবে লিখতে পারি। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমরা কিন্তু এই প্রশ্নটা পড়ে ফেলছিলাম, জানেন, আপনার মনে থাকার কথা। আমি আরো কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মৌলিক ব্যবস্থাপনার সাবজেক্টটা সহজ মনে করে আপনি ক্লাসগুলো করবেন না সেটা না, ক্লাসগুলোতে অবশ্যই থাকবেন, কারণ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পড়াচ্ছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নতুন পুরাতন উভয় বইয়ের আলোকে পড়াচ্ছি, ঠিক আছে। তো সবাই সরাসরি থাকার চেষ্টা করবেন। আর যারা সময় পান না অনলাইনে ভিডিওটা দেখেন, তাদেরকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা 9:30টায় থার্ড সেমিস্টারে পড়াশোনা করব। আমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস কিন্তু কালকে 9টায়। হ্যাঁ, এই ক্লাসগুলোতেও থাকেন আপনি। সেকেন্ড সেমিস্টার বইগুলো আপনাদের ক্লাস হচ্ছে ক্যাম্পাসে, ওর সাথে সেকেন্ড সেমিস্টারের বইগুলো শেষ হয়ে যাক, সমস্যা কি, ঠিক আছে। তো সবাইকে আল্লাহ ভালো রাখুন। আসসালামু আলাইকুম।